ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। হঠাৎ করে দুদিনের সফরে বাংলাদেশে এসেছেন জার্মানির বিশ্বকাপ জয়ী ফুটবলার মেসুত ওজিল। এসেই বাংলাদেশের ফুটবল উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। প্রথম দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার উদ্বোধন শেষে বৃহস্পতিবার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে প্রথম ইফতার করবেন সাবেক এই রিয়াল মাদ্রিদ সুপারস্টার। বাংলাদেশের মানুষের ফুটবল প্রীতির কথা ভালোই জানা ওজিলের। জার্মানির বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার মেসুত ওজিল এখন বাংলাদেশে। 2 দিনের সফরে বাংলাদেশে এসেই মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন এভাবেই। সাবেক এই রিয়াল মাদ্রিদ ও আর্সেনাল সুপারস্টারের প্রতি বাংলাদেশের মানুষের আগে থেকেই ছিল আলাদা টান। সফরের প্রথম দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টার উদ্বোধন করেন তিনি। তুরস্কের অর্থায়নে দীর্ঘদিন বন্ধ থাকা সেন্টারটিতে আবারও চিকিৎসা সেবা চালু হলো। এ সময় উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েব এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান ও ঢাকাস্থ তুরস্কের হাই কমিশনার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবার কথা থাকলেও শেষ পর্যন্ত দেননি। তবে জানা গেল বাংলাদেশকে নিয়ে ভালোই জানা ওজিলের। সে তার জায়গা থেকে সে আগ্রহ প্রকাশ করেছে এবং আশা করতেছি ইনশাআল্লাহ এই কমিউনিকেশনটা অব্যাহত থাকবে। বাংলাদেশের বাফুফে থেকেও তাদের সাথে কমিউনিকেশন করা হবে আশা করছি, এবং এই কমিউনিকেশনের মাধ্যমে আমরা একটা কালেকটিভ কোঅপারেশনের মাধ্যমে বাংলাদেশের ফুটবল এবং ওভারঅল বাংলাদেশের গেমকে আমরা অন্য একটা উচ্চতা নিয়ে যেতে পারবো। এবং ওজিলও সে বাংলাদেশ সম্পর্কে স্টাডি করে এসেছে এবং সে জিজ্ঞেস করছিল তোমাদের লাস্ট জুলাই রেভলিউশনের আবু সাইদের কথা জিজ্ঞেস করেছে। তো সব মিলিয়ে মোটামুটি ওয়েল ইনফর্ম, তারা কাজ করতে চাই। এবং আমিও বললাম ওজিলের বাংলাদেশে ব্যাপক ফ্যান বেজ আছে, খুব পছন্দ করি আমরা তাকে এবং তার খেলার শৈল্পিকতা। আয়োজকদের কারণে অনেকটা নিভৃতে বাংলাদেশে এসেছেন ওজিল। বৃহস্পতিবার কক্সবাজারে যাবেন, প্রথম ইফতার করবেন রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে। মেডিকেল সেন্টারে প্রায় 3 কোটি টাকার কাজ হয়েছে। এই পুরো কাজটা স্পন্সর করেছে তার্কির দাতব্য প্রতিষ্ঠান টিকা। এই কমিউনিকেশন অব্যাহত থাকবে এবং আরও বড় পরিসরে আমরা সামনে এই ধরনের তারকা প্লেয়ারদেরকে দেশে নিয়ে আসতে পারবো এবং তাদের সাথে বাংলাদেশের ফুটবল, কালচার, লিটারেচার, এডুকেশন থেকে শুরু করে ফরেন অ্যাফেয়ার্স সব কিছু আমরা একটা অনন্য উচ্চতা নিয়ে যেতে পারবো। চার্টার্ড বিমানে বুধবার বাংলাদেশে এসেছেন ওজিল। বৃহস্পতিবার রাতে কক্সবাজার থেকে সেই বিমানেই দেশ ছাড়বেন এই জার্মান সুপারস্টার। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। এবারে ক্রিকেটের প্রসঙ্গে যেতে চাই। দীর্ঘমেয়াদে কাজ করতে চান না প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এরপর থেকে নতুন প্রধান নির্বাচকের খোঁজে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই ক্রিকেট বোর্ড হাবিবুল বাশার সুমনকে প্রধান নির্বাচক হওয়ার প্রপোজাল দিয়েছে। এদিকে বিপিএল এর প্লেয়ার্স পেমেন্ট ইস্যুরও সুরাহা করছে বিসিবি। বৃহস্পতিবার বিসিবি নিয়ন্ত্রিত চট্টগ্রাম রয়্যালসের পেমেন্ট পরিশোধ করবে বিপিএল গভর্নিং কাউন্সিল। ধাপে ধাপে বাকিদেরটাও করা হবে। চলতি মাসেই প্রধান নির্বাচক হিসেবে গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদের 2 বছর পূর্ণ হবে। জানা গেছে চুক্তি নবায়নে খুব একটা আগ্রহী না হওয়া সাবেক এই অধিনায়ক দীর্ঘমেয়াদে কাজ করতে না চাওয়া মর্মে বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের কাছে চিঠিও দিয়েছেন। এরপর থেকেই নতুন প্রধান নির্বাচকের খোঁজে বিসিবি। জানা গেছে দীর্ঘদিন ধরে নির্বাচকের দায়িত্ব পালন করা হাবিবুল বাশার সুমনকে প্রধান নির্বাচক হওয়ার প্রস্তাব দিয়েছে বিসিবি। বুধবার বিসিবিতে এই সংক্রান্ত একটা সভাও করেছিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। সব কিছু ঠিক থাকলে নির্বাচক হিসেবে এক ক্যাপ্টেইনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন আর এক ক্যাপ্টেইন। সুমনের সঙ্গে তখন নির্বাচক প্যানেলে থাকবেন নির্বাচক হাসিবুল হোসেন শান্ত, আর নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপনকেও নির্বাচক প্যানেলে যুক্ত করার পরিকল্পনা চলছে। এদিকে বিপিএল এর প্লেয়ার্স পেমেন্ট ইস্যুতেও বেশ সিরিয়াস বিসিবি। 6 দলের বিপিএল এর 4 দলের ক্রিকেটাররা পেমেন্ট নিয়ে বিসিবির সঙ্গে কথা বলেছেন। সেই বিষয়গুলোই সমাধান করছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বুধবার সিলেট টাইটান্সের হিসেব বুঝে নিয়েছে বিসিবি। জানা গেছে লোকাল ক্রিকেটারদের পেমেন্ট অনুযায়ী সিলেটের এখনও 1,75,00,000 টাকা বাকি। পাশাপাশি একজন বিদেশি ক্রিকেটারের পেমেন্ট নিয়েও জটিলতা সৃষ্টি হয়েছে। সিলেট বলছে তারা সকল বিদেশি ক্রিকেটারের পেমেন্ট পরিশোধ করেছে। নির্দিষ্ট সেই ক্রিকেটার বিসিবির কাছে অভিযোগ করেছেন তার অ্যাকাউন্টে এখনও পেমেন্ট ঢোকেনি।
বৃহস্পতিবার বিসিবি নিয়ন্ত্রিত চট্টগ্রাম রয়্যালসের পেমেন্ট পরিশোধ করবে বিপিএল গভর্নিং কাউন্সিল। বিপিএল রানার্স আপ দলটার অর্ধেক পেমেন্ট এখনও বাকি। নোয়াখালীরও 1,75,00,000 টাকা বাকি আছে। ঢাকা ক্যাপিটালসের বাকি 4 কোটি। যদিও ব্যাংক গ্যারান্টি আর চেক বাবদ ঢাকা এরই মধ্যে বিসিবিকে 10 কোটি টাকা দিয়ে রেখেছে। জানা গেছে ঈদের আগেই সবার পেমেন্ট ক্লিয়ার করতে চায় বিসিবি। আর পেমেন্ট সংক্রান্ত কোনো জটিলতা নাই রংপুর রাইডার্স ও চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সের। আফরান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। সাকিব আল হাসান কিংবা মাশরাফি বিন মুর্তজার বিষয়ে নমনীয় হয়ে তাদেরকে দেশে ফেরানোর চেষ্টা করবে সরকার, বলেছেন নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এছাড়া রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া এদেশের ক্রীড়াঙ্গন চালানোর চেষ্টা করবেন আমিনুল। দেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে টেকনোক্র্যাট কোটায় দেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। বুধবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে করলেন প্রথম দিনের অফিস। প্রায় 1.5 বছর ধরে দেশের বাইরে একরকম নির্বাসিত জীবন কাটাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অন্যদিকে নিজ দেশে থেকেও এক প্রকার গৃহবন্দী হয়ে আছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে এই দুই কিংবদন্তির জন্য আশার বাণী শুনিয়েছেন নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানিয়েছেন সাকিব মাশরাফির সংকট নিরসনে রাষ্ট্রীয়ভাবে নমনীয় ও আন্তরিক থাকবে সরকার। ডেফিনেটলি আমরা অত্যন্ত নমনীয়। আমরা চাই যারা বাংলাদেশের লিজেন্ডারি খেলোয়াড় রয়েছে তাদেরকে যদি তাদের বিরুদ্ধে কোনো রাষ্ট্রীয় কোনো কিছু সিদ্ধান্ত থাকে সেটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত আইনগত প্রসিডিওর মেনটেন করে আমরা চাই যে তাদের বিষয়ে অত্যন্ত নমনীয় হয়ে আমরা চাই যে তারা দেশের জন্য আবারও যদি খেলার সুযোগ থাকে তাদেরকে আমরা সেই সুযোগটি করে দিতে চাই। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে রাজনীতির আধিপত্য নতুন কিছু নয়। জুলাই আন্দোলনের পরও কয়েক দফায় বিসিবির দায়িত্ব নিয়ে হয়েছে ম্যাজিক চেয়ার খেলা। তবে এবার ভিন্ন পথে হেঁটে রাজনীতির হস্তক্ষেপ মুক্ত ক্রীড়াঙ্গন গড়তে চান আমিনুল হক। ক্রীড়াঙ্গন হোক রাজনৈতিক মুক্ত, দলীয়করণ মুক্ত, এবং সেটাকে করার জন্য আমরা একবারে রাতারাতি পরিবর্তন করতে পারবো না, বাট আমরা স্টার্টটা করতে চাই আস্তে আস্তে। ইনশাল্লাহ আমরা একটি ভালো ক্রীড়াঙ্গন এবং ক্রীড়াঙ্গনের মাধ্যমে যাতে আগামীর বাংলাদেশের যাতে রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আসে সেটার বিষয়ে আমি সর্বাত্মকভাবে চেষ্টা করব। সাকিব মাশরাফি ইস্যুতে নমনীয় হলেও ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালনা পর্ষদ নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর সুর বেশ কড়া। গত 6 অক্টোবরের বিসিবি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ অভিহিত করেছেন তিনি। তবে বিসিবি পুনর্গঠনের ক্ষেত্রে কোনো তাড়াহুড়ো নয়, বরং আইসিসির সম্ভাব্য নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতে সতর্ক পদক্ষেপে এগোতে চান আমিনুল হক। আর শুরুতেই কাজ করতে চান বিএনপির ইশতেহারে দেয়া ক্রীড়াঙ্গনের প্রতিশ্রুতি নিয়ে। খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা এবং জাতীয় শিক্ষাক্রমে আমরা চাই যে 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে 5টি ইভেন্টকে। এই বিষয়গুলোকে নিয়েই আমরা শুরুতেই কাজ করব। এবং রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। অন্যতম ফেভারিট হিসেবে ওয়ার্ল্ড কাপ শুরু করে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে গেছে দ্য মাইটি অস্ট্রেলিয়া। অজিদের এই অপ্রত্যাশিত বিদায়ে হতভাগ ক্রিকেট বিশ্ব। তবে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে কেন ছিটকে গেল অস্ট্রেলিয়া। কলম্বো থেকে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন আমাদের সহকর্মী হাসিনুর রহমান। টি-20 বিশ্বকাপের 10ম আসর চলছে। ছোট ফরম্যাটের এই বিশ্ব আসরে একবার শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছে অস্ট্রেলিয়া 2021 সালে, কিন্তু বাকি 9 আসরে মাত্র 2বার গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে দলটি, যার প্রথমটা 2009 বিশ্বকাপে আর সবশেষটা এবারের আসরে। ফেভারিটের তকমা নিয়ে ভারত ও শ্রীলঙ্কায় খেলতে আসা দলটির বিদায়ে রাগান্বিত অজি সাবেক কাপ্তান ও ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার সাবেক দলপতি ও উইকেটরক্ষক ব্যাটার ইয়ান হিলি এবারের বিশ্বকাপের পারফরমেন্সকে দেশটির ক্রিকেট ইতিহাসের সবচেয়ে খারাপ সময় বলে অভিহিত করেছেন। তবে মূল বিষয় হলো কেন এমন পরিণতি অস্ট্রেলিয়ার। মোটা দাগে বলা হচ্ছে দুর্বল বোলিং আক্রমণ, মিচেল স্টার্কের অবসর, ইনজুরিতে প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডের ছিটকে যাওয়া। অবস্থা এতটাই খারাপ হয়েছে সবশেষ 2 ম্যাচে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র 4 উইকেট নিতে পেরেছে অজি বোলিং ইউনিট। পার্ট টাইমার স্টয়নিসকে ওপেনিং ও ডেথ বোলিংয়েও করাতে হয়েছে অধিনায়ককে। নাথান এলিস, জাম্পা, কুপার কনলিরা ব্যর্থ হয়েছেন পুরোপুরি। তবে ব্যাটারদের দায়টাও আছে বড় পরিসরে। মিডল অর্ডার একেবারেই ফর্মহীন, বিশেষ করে স্পিনের বিপক্ষে ক্যামেরন গ্রিন, ম্যাক্সওয়েল, টিম ডেভিড, ইংলিশরা ব্যর্থ হয়েছেন বাজেভাবে। পাশাপাশি আরও কিছু সমস্যা খুঁজে পেয়েছেন অজি এক্সপার্টরা। চোটের কারণে মিচেল মার্শ প্রথম 2 ম্যাচ মিস করায় তার ব্যাটিং আর নেতৃত্ব দুটোরই অভাব বোধ করেছে অস্ট্রেলিয়া।
নির্বাচকদেরও কাঠগড়ায় তোলা হচ্ছে। কেন হ্যাজেলউডের বিকল্প নিতে এত দেরি হলো? স্পিনের বিপক্ষে শক্তিশালী স্টিভেন স্মিথকে শ্রীলঙ্কা ম্যাচে কেন খেলানো হলো না? শুধু তাই নয়, বিগ ব্যাশের পর বিশ্বকাপের আগে যথেষ্ট প্রস্তুতির অভাবও দেখছেন সাবেকরা। তাই তো অজি কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা বিশ্বকাপ থেকে দলের বিদায়ে মোটেও অবাক হননি, কারণ দলের মধ্যে সেই অরা বা এক্স ফ্যাক্টর দেখছেন না তিনি। ধারাভাষ্যকার হিসেবে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সবগুলো ম্যাচ মাঠে বসে দেখেছেন ব্র্যাড হক। সাবেক এই লেগ স্পিনারের মতে নিজেদের ভুলেই অজিদের গ্রুপ পর্ব থেকে এই বিদায়। দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে তো দাগই ভালো। বিজ্ঞাপনের এই জনপ্রিয় লাইনটি এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে মিলে যাচ্ছে পুরোপুরি। কেননা দেশটির সাবেক ক্রিকেটাররা বলছেন অজি এই স্কোয়াডে এমন অনেক ক্রিকেটার আছে যারা শুধু নামের ভারে টিকে আছে, বাস্তবে দলের জন্য বোঝা। তাই তো বিশ্বকাপের এই বাদ পড়ার ধাক্কা থেকে আগামী টি-20 আসরের আগেই কার্যকারী এবং তারুণ্যনির্ভর স্কোয়াড গঠন নিয়ে কাজ করবে অস্ট্রেলিয়ার নির্বাচকরা, এমনটাই প্রত্যাশা করছেন তারা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা। হাসিনুর রহমান তার রিপোর্টে যেমনটা জানাচ্ছিলেন যে অস্ট্রেলিয়ার ফ্রন্টলাইন বোলিং অ্যাটাকটা অনেক বেশি মাত্রায় অনভিজ্ঞ। হ্যাজেলউডের বিকল্প তারা সেভাবে খুঁজে বের করতে পারেন। প্যাট কামিন্সও ইনজুরিতে রয়েছেন। আমরা একটু পরিসংখ্যানের আলোকে দেখতে চাই যে আসলে এই টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রবলেমের জায়গাটা আসলে কোথায় হয়েছে। আমরা যদি অস্ট্রেলিয়ার বোলিং অ্যাটাকটাকে 3টা ভাগে ভাগ করতে চাই তাহলে পাওয়ার প্লে, মিড ওভার্স এবং ডেথ ওভার্স। আমরা মূলত চ্যাটজিপিটির কাছে জিজ্ঞেস করেছিলাম যে আসলে অস্ট্রেলিয়ার এই বোলিং অ্যাটাকের পরিসংখ্যানটা কেমন আছে, এবং তারা আমাদেরকে যে রেজাল্টটা দিয়েছে এবং পরিসংখ্যানগুলো একদম স্ট্যাটিস্টিক্যালি জাস্টিফাইড। খেয়াল করে দেখবেন যে পাওয়ার প্লেতে অস্ট্রেলিয়ার বোলাররা খুব দ্রুত উইকেট তুলে নিতে পারে নাই। তাদের বোলিং অ্যাভারেজটা ছিল প্রতি 29 বা 30 রানে তারা একটা করে উইকেট আদায় করেছে, যেখানে তাদের বোলিং ইকোনমি রেটটা ছিল পাওয়ার প্লেতে 8.22। অর্থাৎ একটা উইকেট নিতে পাওয়ার প্লেতে তারা প্রায় 30টা করে রান খরচ করেছেন, যেটা একটা অন্যতম বড় ব্যারিয়ারের জায়গা ছিল অস্ট্রেলিয়ার ক্ষেত্রে। দ্বিতীয়ত যে বিষয়টা মিড ওভার্সে অস্ট্রেলিয়ার বোলিংয়ের প্রাণভোমরা বলা হয় মূলত অ্যাডাম জাম্পাকে। অ্যাডাম জাম্পা খুব বেশি উইকেট নিতে পারেন নাই। খেয়াল করে দেখবেন মাঝের ওভারগুলোতে প্রতি 55 রানে অস্ট্রেলিয়া একটা করে উইকেট আদায় করতে পেরেছে, যেটা আসলে দ্য মাইটি অস্ট্রেলিয়ার নামের সঙ্গে একেবারেই যায় না। একটু চিন্তা করে দেখেন, মাঝের ওভারে প্রতি 55 রানে তারা একটা করে উইকেট পাচ্ছে। ডেথ ওভার্সে গেলে তাদের ইকোনমি রেটটা গিয়ে দাঁড়িয়েছে প্রায় 10-এর কাছাকাছি, অর্থাৎ ডেথ ওভার্সে তারা 10 করে রান দিয়েছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার প্রতি 25 রানে তারা একটা করে উইকেট পেয়েছে। সো এখান থেকে দুইটা বিষয় আমরা দেখতে পাই। সেই দুইটা বিষয় হচ্ছে, একটা হচ্ছে মিড ওভার্সে তাদের বোলিং অ্যাভারেজ, যেখানে প্রতি 55 রানে তারা একটা করে উইকেট পেয়েছে। তার মানে এখানেই কিন্তু ম্যাচ থেকে অস্ট্রেলিয়া তাদের বোলিং ইনিংসে অনেকাংশে ছিটকে গেছে। সেই সঙ্গে যেমনটা আমরা দেখতে পেয়েছি তাদের ব্যাটিং ইউনিটের জায়গাটাতে মিড ওভার্সে স্পিনার এগেনস্টে খুব বেশি ভালো রান কেউ করতে পারেন না। ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, তাদের কাছ থেকে টি-20 ক্রিকেট এক্সপেকটেশনটা অনেক বেশি থাকে। দ্যাটস এ ডিফারেন্ট থিং। তবে আরেকটা খুব উল্লেখযোগ্য বিষয় যেটা বলতে হবে সেটা হচ্ছে স্টিভেন স্মিথ। এই লাইন আপটাতে তার ইনক্লুশনটা কিন্তু হয় নাই। বিগ ব্যাশে দুর্দান্ত ফর্মে ছিলেন। স্পিনার এগেনস্টে সাবকন্টিনেন্টাল কন্ডিশনে স্টিভেন স্মিথের কিন্তু একটা বেশ ভালো নাম ডাক রয়েছে। আমাদের সহকর্মী হাসিনুর রহমান, যার রিপোর্টটা একটু আগে আপনারা দেখছিলেন, তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ঠিক এই মুহূর্তে। তিনি শ্রীলঙ্কা থেকে। হাসিনুর, আপনার সঙ্গে যুক্ত হতে চাই। এবং কিছুক্ষণ আগে পাকিস্তানের ম্যাচটা শেষ হয়েছে, পাকিস্তান ম্যাচটা জয়লাভ করেছে। পাকিস্তান এই টুর্নামেন্টে এখন পর্যন্ত যেমনটা আমরা দেখতে পেয়েছি, দে হ্যাভ বিন মিনো ব্যাশার। ইন্ডিয়ার এগেনস্টে একেবারে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে। নামিবিয়ার এগেনস্টে একদম দে হ্যাভ জাস্ট ব্যাশড নামিবিয়া। নেদারল্যান্ডসের এগেনস্টে হারতে হারতে শেষ পর্যন্ত জিতেছে। এই লাইন আপটাকে সামগ্রিকভাবে কতটুকু গোছানো দেখেছেন? গতকাল একটা পডকাস্ট দেখছিলাম, শাহিদ আফ্রিদি বলছিলেন এই টিমটা এতগুলো স্পিনার নিয়ে গেছে, 6টা স্পিনার নিয়ে গেছে, কোনো স্পিন বোলিং কোচ নেই। সো সামগ্রিকভাবে এই টিমটাকে গোছানো কতটুকু মনে হয়েছে? সামি, আমাকে একেবারেই গোছালো মনে হয়নি। আপনি যদি পাকিস্তান 3টা জয় পেয়েছে, 3টাই কিন্তু অ্যাসোসিয়েট নেশনের বিপক্ষে। তার মধ্যে তারা নেদারল্যান্ডসের সঙ্গে অলমোস্ট হারতে জিতেছে। আপনি যদি দেখেন আজকে যে নামিবিয়ার বিপক্ষে তারা 199 রান করেছে, কিন্তু নামিবিয়ার বোলিংটা যদি আপনি খেয়াল করেন, নামিবিয়া কিন্তু খুব বাজে বোলিং করেছে। ভারত ম্যাচে তারা একটু লড়াই করেছিল, কিন্তু পাকিস্তানের সাথে সেই পারফরমেন্সটা তারা দেখাতে পারেনি। ইভেন সাইম আয়ুব এবং সালমান আলী আগা, মানে এটা মানে 2বার হোয়াইট বল হবে এরকম একটা বাইরের বলকে তারা আসলে ব্যাট টাচ করতে গিয়ে খোঁচা মেরে সাইম আউট হয়েছেন এবং কভার ড্রাইভ করতে গিয়ে সালমান আলী আগা আউট হয়েছেন। তো তাদের ব্যাটিংটা একেবারে অগোছালো, তাদের বোলিংটা ভালো, সেটা স্বীকার করতে হবে। এবং আপনি যেটা অলরাউন্ডারের কথা বলছিলেন, আসলে তাদের আমরা যদি ভারত ম্যাচে বলি, তারা 6 জন স্পিনার নিয়ে খেলেছিল, মানে অলরাউন্ডার সহ। আজকের ম্যাচে তাদের আপনি যদি স্পেশালিস্ট বোলার ধরেন, একমাত্র স্পেশালিস্ট বোলার সালমান মির্জা,
আপনি এর বাইরে যদি একজন স্পিনার দেখেন তাহলে উসমান তারিক, এর বাইরে কিন্তু বাকি সবাই অলরাউন্ডার। তো আসলে আমার কাছে এটা পার্সোনালি আমি বিশ্বাস করি এবং অনেক এক্সপার্ট ক্রিকেটারই বলছে যে টি-20 আসলে স্পেশালিস্টদের, এখানে অলরাউন্ডার অবশ্যই দুই একটা স্পট দলে ব্যালেন্স ও ভারসাম্য নিয়ে আসে, আর কিন্তু এটা আপনার জন্য আলটিমেটলি ক্ষতি হবে। আপনি যদি দেখেন সাদাব খান অ্যাজ এ ব্যাটারও তিনি ততটা পারফেক্ট নন, অ্যাজ এ বোলারও তিনি ততটা পারফেক্ট নন। আপনি যদি বাকি পজিশন গুলাও দেখেন সবগুলাতে কিন্তু একই অবস্থা। আপনি দেখেন হাজার নফে তিনি ওপেনিং ব্যাটিং করে থাকেন, তার থেকে তার 5-6 খেলাচ্ছে। তো আমার কাছে খুবই অগোছালো মনে হচ্ছে মাইক হাসান কিভাবে দলটা গুছিয়েছেন। আজকে বাবর আজমকে তারা একাদশে রাখছেন, বাবর আজম 4 ব্যাটার 3 ব্যাটার, তাকে আজকে নামানো হয়নি। বাবর আজমের আগে প্রমোট করে নাফিকে নামানো হচ্ছে, তার আগে সাদাব খানকে নামানো হচ্ছে। তো আমার কাছে সত্যি কথা, আমি যদি অনেস্ট অপিনিয়ন দিই, আমার কাছে মনে হয় পাকিস্তান উঠে গেছে দুর্বল অ্যাসোসিয়েট নেশন গুলো। বিগ বয়েজদের খেলায় আমি পাকিস্তানের কোনো সম্ভাবনা দেখি না সেই খেলার জন্য। হাসানুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। হাসানুর রহমান আমাদের সঙ্গে কলম্বো থেকে যুক্ত ছিলেন এতক্ষণ। অন দ্যাট নোট, দর্শক একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় হচ্ছে, আমাদের সঙ্গে থাকবেন। আবারও টি-20 বিশ্বকাপের প্রসঙ্গ, দু অধ্যায় ম্যাচে নামিবিয়াকে 102 রানে হারিয়ে সুপার 8-এ নাম লিখিয়েছে পাকিস্তান। এই জয়ে সুপার 8-এ নাম লেখালো সালমান আখার দল। ম্যান ইন গ্রিনদের দেয়া 200 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 97 রানে থেমে যায় নামিবিয়ার ইনিংস। সাহেবজাদা ফারহানের ব্যাটে ভর করে বিশ্বকাপের সুপার 8-এ পৌঁছালো পাকিস্তান। নামিবিয়ার বিপক্ষে ডু অর ডাই ম্যাচে সিংহলিস ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাটিং করে পাকিস্তান। শুরুতেই হোয়াইট বলে খোঁচা দিয়ে দৃষ্টিকটুভাবে আউট হন ওপেনার সায়েম আয়ুব। আরেক ওপেনার সাহেবজাদা ফারহান ছিলেন অবিচল, 5-4 আর 2 ছক্কায় 37 বলে 50 তুলে নেন তিনি। কিন্তু তাকে সঙ্গ দেয়া সালমান আলী আগা সেট হয়ে উইকেট ছুড়ে দিয়ে আসেন। পাকিস্তান দলপতিও হোয়াইট বলে চার্জ করতে গিয়ে কাভারে সহজ ক্যাচ তুলে দিয়ে মাঠ ছাড়েন। 4 নম্বরে বাবর আজমের পজিশনে নেমে মাত্র 5 রান করে আউট হন খাজা নাফে। তবে 5 নম্বরে প্রমোশন পাওয়া সাদাব খান ভালো সঙ্গ দিয়েছেন সাহেবজাদা ফারহানকে। তবে মূল কাজটি করেছেন ফারহান নিজেই। 37 বলে 50 করা এই ব্যাটার পরের 20 বলে আরও 50 রান যোগ করে তুলে নেন নিজের প্রথম বিশ্বকাপ সেঞ্চুরি, যা নিসাঙ্কা ও যুবরাজ সামারার পর এবারের আসরের তৃতীয় শতক। ফারহানের অপরাজিত শতক আর সাদাব খানের 22 বলে 36 রানের ইনিংসে 3 উইকেটে 199 রানের পুঁজি পায় পাকিস্তান। বড় রানের এই ভিত কাজে লাগিয়ে পাকিস্তানের জয়টা সহজে এনে দেন বোলাররা। যদিও শুরুটা ভালো ছিল নামিবিয়ার, তবে জান ফ্রাইলিংকে 9 রানে ফিরিয়ে 32 রানে উদ্বোধনী জুটি ভাঙেন সালমান মির্জা। নামিবিয়াকে অল আউট করার পরের কাজটা সারেন পাকিস্তানি স্পিনাররা। হাসান নওয়াজ, সায়েম আয়ুব, সাদাব খান, উসমান তারিক সবাই ভালো বল করেছেন। লাউরেন স্টিনক্যাম্প ও আলেকজান্ডার বুসিং ছাড়া আর কেউই 2 অঙ্কের ঘরে পৌঁছাতে না পারায় মাত্র 97 রানে অল আউট হয় নামিবিয়া। 102 রানের বিশাল জয়ে শেষ দল হিসেবে বিশ্বকাপের সুপার 8-এ জায়গা করে নেয় পাকিস্তান। সাদাব খান 3টি আর উসমান তারিক নেন সর্বোচ্চ 4 উইকেট। নামিবিয়ার বাধা টপকে পাকিস্তান বিশ্বকাপের সুপার 8-এ, কিন্তু নামিবিয়ার বিপক্ষে 199 রানের বড় পুঁজি পেলেও দলটির ব্যাটিং নিয়ে কিন্তু প্রশ্ন থাকছেই। ব্যাটাররা খুবই অধারাবাহিক, বাজে বলে উইকেট বিলিয়ে দেওয়ার টেন্ডেন্সিটা চোখে পড়ছে বারবার। মোট কথায় বিশ্বকাপে এ গ্রুপ থেকে 3 অ্যাসোসিয়েট নেশনের বিপক্ষে জয় তুলে পাকিস্তান পরের রাউন্ডে, কিন্তু বিগ বয়েজদের লড়াইয়ে পাকিস্তান কেমন করবে সেটা নিয়ে সংশয়, দুশ্চিন্তা থাকছেই। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা। এই প্রশ্নটা মূলত বাবর আজমের যারা কট্টর সমালোচক আছেন তারা করেন। এর পেছনে আসলে জাস্টিফাই করার বেশ কিছু কারণও আছে। আমরা যদি পরিসংখ্যানগতভাবে চিন্তা করি তাহলে টি-20 ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সবচেয়ে কম স্ট্রাইক রেটের যে ব্যাটাররা আছেন তাদের তালিকাটা যদি আমরা একটু লক্ষ্য করে দেখি তাহলে এখানে 1 নম্বর অবস্থানে বাবর আজম বিরাজ করছেন, যার স্ট্রাইক রেটটা 111.81। মোহাম্মদ হাফিজ, তার স্ট্রাইক রেটটাও 111.81। কুমার সাঙ্গাকারা, দ্য লেজেন্ডারি কুমার সাঙ্গাকারা, তার স্ট্রাইক রেটটাও টি-20 ওয়ার্ল্ড কাপে 112.22। এই 3 জন ব্যাটার, 3 জনকে বিশ্ব ক্রিকেটের লেজেন্ডারি ক্রিকেটারই বলা হয়। কুমার সাঙ্গাকারা তো অনেক বেশি লেজেন্ড, মোহাম্মদ হাফিজও সেই জায়গাটা আছেন। বাবর আজম, তাকেও মডার্ন ডে গ্রেট পাকিস্তানের পার্সপেক্টিভ থেকে অনেকে বলার চেষ্টা করেন, কিন্তু টি-20 ক্রিকেটে বা টি-20 ওয়ার্ল্ড কাপে তারা কতটুকু আস্থার প্রতিদান দিতে পেরেছেন, কারণ এখানে বলের সঙ্গে পাল্লা দিয়ে রানের পেসটাকে অনেক বেশি মাত্রায় মেনটেন করতে বাবর আজমের স্ট্রাইক রেটটা কিন্তু 111.81। আরেকটা খুব ইন্টারেস্টিং পরিসংখ্যান একটু আমরা দেখাতে চাই। বাবর আজম পাওয়ার প্লেতে যেভাবে ব্যাটিং করেন এবং পাওয়ার প্লের পরে যেভাবে ব্যাটিং করেন, যে কারণে এই টি-20 ওয়ার্ল্ড কাপের আগে বাবর আজমকে 4 নম্বরে ব্যাটিং করানো হচ্ছে।
পাওয়ার প্লেতে বাবর আজমের স্ট্রাইক রেটটা 117.3 ইন টি20 ক্রিকেট এবং ডট বল পার্সেন্টেজটা 43.7। আউটসাইড পাওয়ার প্লে তার স্ট্রাইক রেটটা 128.3, ডট বল পার্সেন্টেজটা 25.2। সো এই জায়গা থেকে চিন্তা করলে যে বিষয়টা বোঝা যায় যে পাকিস্তান টিম, এই ম্যানেজমেন্ট তাকে 4-এ ব্যাটিং করাতে চেয়েছে কারণ তার অপেক্ষাকৃত স্ট্যাটিস্টিক্সটা পাওয়ার প্লের পর বেটার। হয়তোবা তারা চিন্তা করেছিল যে পাওয়ার প্লের পরের সময়টাতে বাবর আজম দলের আস্থার প্রতিদান দিতে পারবে, বাট সেই জায়গাটায় ফকর জামানের মতো ব্যাটার, যিনি হয়তো একটু পিঞ্চ হিটিংয়ে পারদর্শী, তিনি সেই জায়গাটায় তাকে ড্রপ করা হয়েছে বা বাবরের জায়গায় তিনি প্রেফারেন্সটা পান নাই। সো সব কিছু মিলিয়ে প্রশ্নটা তোলা থাকলো বাবর আজম কতখানি টি20 ম্যাটেরিয়াল। অন দ্যাট নোট, স্পোর্টস লাইফ থেকে আজকে বিদায় নিচ্ছে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।